আগে একটা সময় শহরে চলতো, এখন গ্রামে দেখা যায় বেশি। কাকারা 4 জন একসাথে, দেখছেন? মুগি চলো শুভ। আউ আচ্ছা, আউ কেন বলছি কে কে বলতে পারবেন কমেন্টে জানায়। গাড়ি থেকে চলে এসে ঘাবড়াইস না, আস্তে আস্তে রিল্যাক্স দে। মোবাইল বাইক হইছে থাবা মারবো আছে। ও গুরু বস আইছে স্টার্টে রাখ। ওই যে আরেকজন পিছন থেকে হর্ন দিচ্ছে, দেখছেন সিনটা দেখছেন? কি বলবেন এদের? এই বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? গতকালকে ময়মনসিংহ এর ইভেন্ট অনেক বেশি জোশ হয়েছে। ঢাকা টু ময়মনসিংহ রাইড অনেক ভালো। আজকে আমরা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা যাব সিরাজগঞ্জ। হ্যাঁ, আজকে সিরাজগঞ্জেও সেম মোটো মিটআপের ইভেন্ট হচ্ছে এবং সিরাজগঞ্জের সকল বাইকাররা ওখানে অ্যাটেন্ড করতেছে। তো চলেন আমরা টিম বাইক বিডি আজকে ময়মনসিংহ থেকে রওনা দিচ্ছি। যেতে কথা ইস্যুটা যাচ্ছে শুধুমাত্র ময়মনসিংহ সিরাজগঞ্জ না, আমাদের ইচ্ছা হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা এই মোটো মিটআপের ইভেন্ট করতে যাচ্ছি। তো এরপরে কোন কোন জেলায় করলে ভালো হবে, কোন কোন জেলায় টিম বাইক বিডিকে এবং আমাদেরকে দেখতে চান এবং এরকম বাইকার্স গেট টুগেদার করতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে বললাম রাইডে দেখা হবে। অবশ্যই আসেন, সামনে যান। তো রেডি টু গো। আল্লাহ সহায় করুক। মোস্ট প্রবাবলি 130-40 কিলো হওয়ার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক। আচ্ছা, প্রথমেই আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই, তাদের জন্য আমাদের গত দিনের রিভিউটা দিই। গতদিন আমরা ঢাকা থেকে টিম বাইক বিডির কয়েকজন মেম্বার ময়মনসিংহে রাইড করে আসছি। এরপরে ময়মনসিংহের যে টিম বাইক বিডি এবং ময়মনসিংহের আশেপাশে জামালপুর থেকে শুরু করে আশেপাশের যেই টিম বাইক বিডি মেম্বাররা ছিল, তারা সবাই মিলে এই মোটো মিটআপটা আয়োজন করেছে। আর সাপোর্টে ছিল অ্যাপোলো, এসএ মোটরস আর ইয়াদিয়া এবং ময়মনসিংহ মোটর। বেসিক্যালি এটা একটা গেট টুগেদার। ঢাকায় এর আগে আমরা একটা মোটো মিটআপ করছি, পরবর্তীতে ময়মনসিংহে ইভেন্ট করলাম। গতকালকে রাতে আমরা ময়মনসিংহে স্টে করছি, আর আজকে সকালবেলা নাস্তা খেয়ে আমরা রওনা দিচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। সিরাজগঞ্জেও সেম মোটো মিটআপ ইভেন্টটা হবে এবং সিরাজগঞ্জের আশেপাশের টোটাল বাইকাররা মিলেই এই মোটো মিটআপটা আয়োজন হচ্ছে। আমরা এই মোটো মিটআপটাকে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এস্টাবলিশ করতে চাই। তো আসলে এই ইভেন্টটা একটা ফেস্টের মতো। বাইক বিডি আসলে এটা সাপোর্ট আছে, কিন্তু মেইন উদ্দেশ্যটা হচ্ছে বাইকারদের গেট টুগেদার বেসিক্যালি আর কি। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি ময়মনসিংহেরই বাইকার, আমাদের টিম বাইক বিডি এবং ময়মনসিংহের লোকাল বাইকার। এখানে বম যেই বাইকার আছে এবং আরেকটা বাইকার আছে মুসাফির অফ ময়মনসিংহ, আরেকটা আছে বাইকার্স অফ ময়মনসিংহ, তো এটা আমরা বম বলি। এরকম অনেকগুলা 12-15টা টিম আছে এখানে। বাট তাদের যে ইউনিটি, তাদের যে একতাবোধ, এই জিনিসটা আমাদের কাছে গত ইভেন্টে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা এখন যাওয়ার সময় তামজিদ ভাই আমাদেরকে মন্ডা খাওয়াবে, ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা। যদিও একটু দেরি হয়ে গেছে, তো আমরা হয়তো স্টে করবো না, বাট রাস্তার উপরেই ময়মনসিংহের মন্ডা খেয়ে তারপর সিরাজগঞ্জের দিকে যাবো আর কি। অলরেডি রাস্তায় যাচ্ছি, যাওয়ার সময় মুক্তাগাছার মন্ডা খেয়ে যাবো। তো আমি এক্সাইটেড মন্ডা খাওয়ার জন্য, আপনারাও এক্সাইটেড থাকেন মন্ডা দেখার জন্য। যারা যারা মন্ডা খাইছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে মন্ডা কেমন লাগছে। আমি এর আগে কখনো খাইনি। এই বাইকারদের ট্রাভেলেই একটা মজা যে আপনি প্রত্যেকটা পয়েন্টে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ম্যানেজ করতে পারবেন। ও মুক্তাগাছা চলে আসছে, হ্যাঁ, তার মানে কাছাকাছি মানে তামজিদ ভাইয়ের সাথে দেখা হবে উইথ মন্ডা। আগে একটা সময় শহরে চলতো, এখন গ্রামে দেখা যায় বেশি। কাকারা 4 জন একসাথে, দেখছেন? মুগি। বাট গ্রামে এগুলা চলে এবং গ্রামে প্রচুর অ্যাক্সিডেন্টও হয়। এটার জন্য অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়। এটা বাইকের জন্য ক্ষতি, আপনাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ইভেন একজনের মাথাও হেলমেট নাই। এরা 3 জন। FA স্পোর্টস এন্ড গ্যালাক্সি। এই যে আমাদের তামজিদ ভাই। জমিদারের সৌজন্যে ভাই নাটোরের কাঁচাগোল্লা আছে না, ওটা একসাথে খোলা থাকে, এটা জমা থাকে। হ্যাঁ, মজা ছিল ব্যাপারটা। বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে নাটোরের কাঁচাগোল্লার মতো ব্যাপারটা, কিন্তু একটু জমাট করা। নাটোরের কাঁচাগোল্লাটা যেমন প্লেটে দেয়, এটা একটু সন্দেশের সাইজে দেয় আর কি। বাট টেস্টি ছিল। আমাদের 3 ঘন্টার মতো লাগার কথা। চলো শুভ। রোদের মধ্যে আচ্ছা, আউ কেন বলছি কে কে বলতে পারবেন কমেন্টে জানায়। আল্লাহ মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইওয়েতে সেফটি সিকিউরিটির কথা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে যে আসলে কোন বাইক চালাচ্ছেন। আপনি অ্যাপাচি চালাচ্ছেন, এফজেড চালাচ্ছেন, পালসার চালাচ্ছেন নাকি হিরো চালাচ্ছেন, এটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হইতেছে আপনি কি পরিমাণ সেফটি হাইওয়ে রাইডের জন্য নিচ্ছেন, এটা ফ্যাক্ট। কারণ আপনাকে স্পোর্টস বাইক থাকতে হবে, অনেক পাওয়ারফুল বাইক থাকতে হবে, ব্যাপারটা তা না। হাইওয়েতে কিন্তু আমরা যেই রাইডটা করি, এটা 30, 40, 50, 60 এনাফ, 70 এনাফ। এখানে আপনারা একদম 100, 110, 120-এ চালাই দেওয়ার ব্যাপারটা তা না। আমরাও কিন্তু অনেক স্মুথলি কভার করতেছি। সময় আপনার আধা ঘন্টার জায়গায় হয়তো 45 মিনিট লাগবে, হয়তো 50 মিনিট লাগবে, হয়তো আরেকটু বেশি লাগবে। কিন্তু আপনি তাড়াহুড়া করে খুব স্পিডিং করতে হবে, খুব ভালো বাইক লাগবে, পাওয়ারফুল বাইক লাগবে, ব্যাপারটা তা না। হ্যাঁ, ভালো ব্রেকিং, ভালো ব্যালেন্স, ভালো সিটিং পজিশন হলে আপনার রাইডটা কমফোর্ট হবে, এটাই ফ্যাক্ট। আর সেখান থেকে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কতটা সতর্ক হাইওয়ে রাইডের জন্য। আমি বলতেছি না যে আমি 100% সতর্ক, আমি অনেক অ্যালার্ট হয়ে চলতেছি। তবে হ্যাঁ, ভালো কোয়ালিটির
জুতা, আপনার ভালো গ্লাভ, ভালো জ্যাকেট যেটাতে সেফটি দিবে আপনাকে এবং সান থেকে প্রোটেক্ট করবে, এই ধরনের সেফটি ইকুইপমেন্টগুলো আসলে ব্যবহার করাটাই আসল কাজ। পাশাপাশি আপনারা যদি সতর্ক হয়ে রাইড করেন, হাইওয়েতেও সেফলি রাইড করা পসিবল। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এটা শুধুমাত্র হাইওয়ে না, হাইওয়ে সিটি দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। যেটা হচ্ছে যে আপনি যতটা অ্যালার্ট থাকবেন না কেন, আপনার আশেপাশের যে ভেহিকেলগুলো আছে বা আশেপাশে যে মানুষরা আছে তারা সেফলি রাইড করতেছে কিনা, ড্রাইভ করতেছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। যার কারণে আপনাকে যেমনি সেফলি রাইড করতে হবে তেমনি আপনাকে সতর্ক থাকতে হবে আপনার আশেপাশের ভেহিকেল, মানুষজন এবং রাস্তাঘাট নিয়ে। হাইওয়ে রাইডের আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে এটার ভিউ। আপনি তাকায় দেখেন, সবুজ আর সবুজ, সুবহানাল্লাহ। এই যে ভিউ, এই যে আসমান, এই যে রাস্তা, এই যে স্পিড, বাতাস লাগা, এই যে ফিল, এই যে ফ্রিডম, এই ব্যাপারটাই কিন্তু আসলে হাইওয়ে রাইডের আসল ফান। আর এই ফানটা আপনার তখনই থাকবে যখন আপনি সেফলি রাইড করবেন। ট্যুরের আগে আমি আসলে আপনাদেরকে বলছিলাম আমার প্রথম ভিডিওতে যে আমি এবার ট্যুরে আমার ইঞ্জিনে কিক্সের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি। না, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, তারপরেও কিক্সের একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করছি এক্সপেরিমেন্ট করার জন্য। কারণ আমি আসলে আইডিমিটস এখন ব্যবহার করছি না, তো ডিফারেন্ট কিছু ইঞ্জিন অয়েল যেগুলো মার্কেটে এখন আছে এগুলো ট্রাই করে দেখতেছি যে আসলে কোনটা আসলে ভালো হবে। ওয়াও, বান্দর, বাচ্চা বান্দর, কিউট না? হ্যালো হ্যালো হ্যালো, ওহো কিউট। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছেন আপনারা? আও আও, এই যে এই যে হ্যালো। একেবারে বাচ্চা টাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে বসে আছে, একজনে দেখাইতেছে চুলকায় দে। কিছু একটা খাওয়াইতে পারলে হয়তো আসতো। গাড়ি দেখে চলে এসে, ঘাবড়াইস না, আস্তে আস্তে রিল্যাক্স। মোবাইল বাই করিস না, থাবা মারবো। মোবাইল বাই করিস না, থাবা মারবো। রিল্যাক্স রিল্যাক্স তো আছে। ও গুরু, বস আইছে স্টার্টে রাখ। জোস। আসলে প্রাকৃতিক ভাবে রাখতে পারলে এরাও ভালো থাকে। ভাওয়াল জঙ্গল, হে ভয় পেয়ে গেছে গারে। মোবাইল নিয়ে দৌড় দিব কিন্তু, সাবধান, শান্ত। আমরা একটা জোনের মাঝখান দিয়ে যাচ্ছি যেটা আসলে দুই পাশে ঘন জঙ্গল এবং এখানে ওপেনলি আমরা বানর দেখতে পেলাম। তো এটাই হচ্ছে মজা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে ইঞ্জিন অয়েলের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, এক একটা কম্পোনেন্টের এক একটা কাজ। ইঞ্জিন অয়েল মূলত আমরা মূল্যই ব্যবহার করি কি কারণে বলতে পারবেন কেউ? এর ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো যখন ফ্রিকশন হয়, ওই ফ্রিকশনটা থেকে একটা হিট তৈরি হয়। তো ওই হিটটাকে যেন কনজাম করতে পারে, কারণ ওই হিটটা যত কম থাকবে ইঞ্জিন কিন্তু তত বেশি টিকবে। তো ওই ইঞ্জিনের হিটটাকে যে কনজাম করতে পারবে যে ইঞ্জিন অয়েল, সেটা ভালো। এর ভিতরে যে ফ্রিকশন গুলো হচ্ছে, এই ঘর্ষণের কারণে কিন্তু ইঞ্জিনের কম্পোনেন্ট গুলো ক্ষয় হয়ে যায়। ক্ষয়গুলো যেন রোধ হয় বা কম ক্ষয় হয়, সেই কারণে কিন্তু ইঞ্জিন অয়েল সাপোর্ট দেয় ইঞ্জিনটাকে। তো এরকম অনেকগুলো কাজ আছে এবং ইঞ্জিন অয়েলের ভিতরে অনেকগুলো অ্যাডিটিভ থাকে, যে অ্যাডিটিভগুলো দেখা যায় ইঞ্জিনটাকে মানে ভিতরের ময়লাটাকে ক্লিন রাখে বা ময়লাটাকে জমাট হতে দেয় না। তো ওই অ্যাডিটিভগুলো ইম্পর্টেন্ট। আমার বাইকের ইঞ্জিনে এবার আমি কিক্স দিয়ে আসছি এটা এক্সপেরিমেন্ট করার জন্য, যদিও একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করে আসলে এক্সপেরিমেন্ট করা পসিবল না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব একটা আউটপুট বা একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। 200 মনে হয় চালাই নেই, বাট ইঞ্জিন পারফর্ম ভালো করতেছে। যদিও এটা 5 বছর আগের ইঞ্জিন এবং এখন পর্যন্ত এই ইঞ্জিন কিন্তু খোলা হয় নাই, ওই অবস্থায় চলতেছে। যদিও এটা দিয়ে স্টান করা হয়েছে এবং চিন্ময় সরকারের বাইক, তো খুব ভালোভাবে সে মেনটেন করছে, যার কারণে এখন পর্যন্ত ইঞ্জিনে কিন্তু কোনো প্রবলেম নাই এবং ইঞ্জিনে এক্সট্রা কোনো সাউন্ড আমি পাচ্ছি না। আমার হাতে আসার পরে কন্টিনিউয়াস আমি আইডি মিট্রি ব্যবহার করছি। চিন্ময় আমার থেকে বেশি মোটরসাইকেলের কেয়ার করে, তো ও ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করছে, এটা আমি বিশ্বাস করি। তো কিক্সের ইঞ্জিন অয়েলটা আরেকটু ইউজ করে একদম ভিডিওর লাস্টে বা এই ট্যুরের লাস্টে অবশ্যই আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তো কিক্সের ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল আমি ব্যবহার করতেছি আমার এই অ্যাপাচি 4বির জন্য, পারফর্ম ভালো করতেছে। এটাই আবারও বলতেছি, এটা কিন্তু স্পন্সর ভিডিও না, কিক্স আমার স্পন্সর করে নাই। তো চলেন আপাতত সিরাজগঞ্জের দিকে আগাই, রাস্তায় আবারও ক্যামেরা অন করে আপনাদের সামনে চলে আসবো। আমি আসলে এর আগে রাস্তাটায় আসিনি, এই রাস্তাটা আসলে সুন্দর, দুই পাশে জঙ্গল জঙ্গল ভাব আছে এবং গাছগুলোর মধ্যে সবুজ সবুজ গাছ উঠে গেছে, মানে একদম পুরো রেইন ফরেস্টের রেইন ট্রির মতো। ভালো লাগছে রাস্তাটা। গরমের মধ্যেও রাইড করাটা আসলে আমাদের অভ্যাসের মধ্যেই পড়ে, তো আমার এরকম অতিরিক্ত গরমে রাইড করা, স্টান্টও করার অভ্যাস আছে। বেসিক্যালি এখন আমরা টাঙ্গাইল জেলায়, তার মানে এর আগে যে বন দেখছি ওইটা টাঙ্গাইলে যে ভাওয়াল বন না কি একটা বন আছে না, ওই বনটা। যমুনা নদী পার করে সিরাজগঞ্জে যাব, নদী যমুনা সেতুর সাথে সেতু আপনাদেরকে দেখা করাবে। সোজা গেলে টাঙ্গাইল, ডানে গেলে জামালপুর। এই আনারস চত্বর, 3টা আনারস, একটা পুরো ফুল পেকে গেছে, একটা হাফ পাকা আর একটা ফুল কাঁচা। আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি, ডানে গেলে জামালপুর, বা ডানে আমি যাচ্ছি না, বাট জামালপুরের সাইডেও আমি গিয়েছি এর আগে, শেরপুরে দিয়ে গেছি এবং শেরপুর অনেক সুন্দর। শেরপুরে আমি একবার না 2-3 বার গেছি। শেরপুর গজনি, এখানে সাদা হাতি দেখা যায়, সাদা হাতি, বাট এখন দেখা যায় কিনা জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বঙ্গবন্ধু সেতুর উপরে যাব, হাসান সেতু আপনাদেরকে নিয়ে। এই দেখছেন
শুভর পিঠে একটা ওয়াটার ব্যাগ আছে, এরকম একটা ওয়াটার ব্যাগ আমারও আছে, বাট ব্যাগটা ব্যবহারই করা হয় না, কারণ পানি খাইতে হবে। হাইওয়ে রাইডে সবচাইতে বেশি প্রেফারেবল পানি, খুব পানি পিপাসা আছে খুব। অথবা গেন্ডারি রস, গেন্ডারি রস, গেন্ডারি রস, গেন্ডারি রস। মামা আছে? নির্গাত বিরক্ত। পানি খামো, পানি পানি 2 মিনিট দ্বারা। কাকা বানাও তো 2টা। অনেকক্ষণ ধরে পানি পানি করতেছিলাম, খাইতে হইব। এই আমি বিশ্বাস কর, আমি ভিডিওতে এতক্ষণ এটা নিয়ে কথা কয়েছি, যেটা ভুল করছি, নেওয়া উচিত ছিল। হ্যাঁ, গেন্ডারি রস খাইতে হয়। সুবহানাল্লাহ। কিসে কি সমস্যা? চল শুভ তাহলে, আমাকে সমস্যা নাই। হ্যাঁ, তুমি কেমন ফ্যান? যাবাক আরামে আইতাছস। হ্যাঁ, বাট একটা মজা ব্যাপার কি জানাস, আমরা এনজয় করতেছি খুব বেশি। যে জঙ্গলের ভিতরে রাস্তাটা ছিল না, বলছিস আমি পুরাটা রোল দিয়েছি। কেমন খাও, গরমে বয়ে চা খাও, আমরা গেলাম। আমরা পদ্মা সেতুর উপরে দাঁড়াবো। ও যমুনা সেতু, সেতু তো চল, সেতুর উপরে, ব্রিজের উপরে দেখো দেখো, সেতুর উপরে সেতু দিস আমার। আমিও সেতুর উপরে উঠতে একটু নাচবো। তুমি খুব নাচতাছো জোজো, খুব। তুমি যে এত মাস্তি করতেছো, আইডিয়া আমি করে দেবো। চল তো, এখানে দাদা প্লাস ওরা দাঁড়াচ্ছে, বাট আমাদের টাইম শর্ট, তাই আমরা আগে চলে যাচ্ছি ইভেন্টের কি অবস্থা আপডেট নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, গুড বাই। আমি এক্সাইটেড যমুনা সেতু দেখার জন্য। তো চলেন আপনাকে দেখাই বাংলাদেশের অন্যতম সুন্দরতম নদী এবং পদ্মা সেতুর আগে বাংলাদেশের সবচাইতে বড় এবং সুন্দর ব্রিজ বঙ্গবন্ধু সেতু। বুম, এক্স্যাক্টলি। এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি বাংলাদেশের অন্যতম সুন্দর সেতু, যমুনা সেতু। যমুনা নদীর উপরে এই জোস কার্ভ সেতু। মানে কার্ভ সেতু কেন বললাম, তখনকার সময় এরকম বাঁকা একটা সেতু, এবং তখনকার সময় 5 টাকার কয়েন, ইভেন স্টিল এখনো মনে হয় 5 টাকার কয়েন এই সেতুটা দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ। যমুনা নদী কিন্তু অনেক বড়, অনেক। শীতের দিন অনেক বেশি জোশ লাগে, পুরোটা সেতু একসাথে দেখা যায় না। ওভার স্পিড নো, আমি ওভার স্পিড করি না, আমি খুব স্মুথলি যাচ্ছি। তো আসলে সেতুটা এনজয় করার এই মূল উদ্দেশ্য। আসলে বাইকারদের উঠতে না বলতেছে, সেখানে বাইকার চেয়ে বেশি বাসেরা বেপরোয়া চালায়। আমরা একদম স্মুথলি যাচ্ছিলাম, বাট এই 2টা বাস যে নাটকটা করলো আমার সাথে, চাপ চুপ দিয়ে দেখছেন, অলরেডি একজন কিন্তু প্রায় জোরপূর্বকভাবে ওভারটেক করছে। আমি জানি না আপনারা খেয়াল করছেন যে পুরো ক্লিপটা। তো এরা আসলে প্রচন্ড ভয়াবহ চালায়। এদের নিয়ে আসলে রুলস করা উচিত, এদেরকে আরো বেশি প্রেশার দেওয়া উচিত, এদের জন্য স্পিড মেশিন লাগানো উচিত, যে ওভার স্পিডিং করলে তারা যেন মামলা খায়। আপনি দেখেন এই যে আরেকটা বাইক কিন্তু যাচ্ছে খুব স্মুথলি, এদেরকে চাপাই চুপাই দিয়ে গেছে। ছোট্ট একটা বাইক, ওই যে আরেকজন পিছন থেকে হর্ন দিচ্ছে, দেখছেন সিনটা, দেখছেন? কি বলবেন এদের? এই দেখেন ওরা ধুমায় স্পিডিং করতেছে, এগুলোর মধ্যে স্পিডোমিটার লাগাইলে এগুলো মামলা খায় উড়ে যাবো গা। বাট এগুলোর জন্য কেউ কোনো কথা বলে না। হাইওয়েতে যে বেপরোয়া ভাবে এবং সিটিতে যে বেপরোয়া ভাবে বাসগুলা চালাইতেছে, এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। হ্যাঁ, ট্রাফিক পুলিশ এগুলো নিয়ে কনসার্ন, বাট হাইওয়ে গুলো তো আর আসলে কনসার্ন না। সিটির গুলাতে না হলে বাসগুলা, লোকাল বাসগুলাকে ট্রাফিক পুলিশে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হাইওয়েতে যতক্ষণ না বইতে হয় ওভারটেক করতেছে। মানে আমার কথা হচ্ছে, এই 2 লেনের এই ছোট্ট ব্রিজের মধ্যে ওভারটেক করার কি দরকার? কোনো সিগন্যাল নাই, কোনো জ্যাম নাই, কোনো স্পিড ব্রেকার নাই, একটার পর একটা সিরিয়ালে থাকলেই কিন্তু হয়ে যায়, 2টা লেন মেনটেন করলে কিন্তু হয়ে যায়। কিন্তু তাদের এটার মধ্যে ওভারটেক করতে হবে এই বাসে। হয়তো অনেকে বাস লাভার আছেন, মাইন্ড করবেন কথাটাই, কিন্তু ঘটনা হইতেছে বাস কিন্তু আমরা মোটরসাইকেলে আমরা নিজেদের জীবন এবং ফ্যামিলি ঝুঁকি ফেলতেছি, আর বাসে কিন্তু 50-60 জনের জীবন প্লাস আরো 50-60 জনের জীবন ঝুঁকিতে ফেলতেছে। সুতরাং এই জিনিসগুলো নিয়েও আপনারা কথা বলেন, এই জিনিসগুলো নিয়েও আলোচনা করেন, এই জিনিসগুলো নিয়েও কর্তৃপক্ষ যারা আছে তাদের সচেতন হওয়া উচিত। ওয়েলকাম টু সিরাজগঞ্জ। টিক 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 টুক 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 টুক, মানে অনেকগুলো ক্লিপ ঢুকাইলাম।
এখন সময় প্রায় 2:22 বাজে, দুপুর হয়ে গেছে। ক্ষুধা আমার আসলে লাগে নাই, বাট শুভর মনে একটু ক্ষুধা লাগছে, কারণ শুভ বারবারই আমার বলতেছে যে ভাই এখন খায় নেন, পরে কিন্তু আর সময় পাবেন না। তবে এটা সত্যি কথা যে এখন যদি আমরা না খাই পরে আমরা আসলে সময় পাবো না। শুভ্র দাদা, আশরাফুল, জোজো ওরা সবাই গাড়িতে পেছনে, আমরা অনেক আগে চলে আসছি। এখান থেকে আমাদের ইভেন্টের ভেন্যু 12 থেকে 15 কিলোমিটার বাকি। তো আমরা আসলে ডিসাইড করতে পারতেছি না আমরা ভেন্যুতে যেয়ে খাবো না এর আগে কোথাও খেয়ে নেবো। ইভেন্টে চলে যায় কারণ এখানে অনেক ভাই ব্রাদার আছে এবং ওখানে অনেক অপশন পাবো বেটার খাবারের। তো খাবারের চাইতে মূল উদ্দেশ্য হচ্ছে বাইকার ভাই ব্রাদারদের সাথে দেখা করা। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, 12-15 কিলোমিটার বাকি আছে। বাট যমুনা নদীর পাশে বসে যদি একটা চা খাওয়া যায় তো অনেক ভালো লাগতো, আর আজকে সময় নাই। ইনশাল্লাহ উইন্টারে যমুনা নিয়ে প্ল্যান করবো ইনশাল্লাহ, ইভেন সিরাজগঞ্জ নিয়ে। আপাতত আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আপাতত আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি। ইভেন্টের পরের অংশটুকু দেখবেন পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।